আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি আনকমন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই মোবাইল ফোনটার একটা আনকমন সমস্যা হয়েছে, যে সমস্যাটা হচ্ছে যখন ফোনের মধ্যে আমরা ফোনের মধ্যে চার্জিং কানেক্ট করি তখন ফোনটা চার্জ হয়, চার্জ শো করে, সব কিছু এভরিথিং ঠিক আছে, কিন্তু চার্জে লাগানোর সাথে সাথে কিছুক্ষণ পরেই ফোনটা অফ হয়ে যায়। তো আমরা একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে চার্জিং সার্কিটটা রেখেছি এবং চার্জে লাগাচ্ছি। তো এখানে আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা বলেছিলাম যে নীল বাতি জ্বললে এর মানে হচ্ছে ফোনটি চার্জ জমছে এবং চার্জ কিন্তু ডিসপ্লের মধ্যেও শো করছে মোবাইলের। তো সব কিছু ঠিক আছে, চার্জ শো করতেছে এবং চার্জ জমতেছে, কিন্তু ফোনটা চার্জে লাগানোর কিছুক্ষণ পরেই অফ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অফ হয়ে গেছে। অফ হওয়ার পর এখানে চার্জিং শো করতেছে। লক্ষ্য করুন, ইতিপূর্বে আমরা ফোনটা অন অবস্থায় দেখেছিলাম প্রায় ফোনের অর্ধেক মানে 50% মতো চার্জ ছিল, এখন কিন্তু 1% শো করতেছে। তো এটাই হচ্ছে মূলত ফোনটার প্রবলেম। আর এই ধরনের প্রবলেম হলে বুঝতে হবে ফোনটা শর্টিং সমস্যা হয়েছে, হয়তো কোথাও থেকে ফোনটা কোনো জায়গা থেকে কোনো সেকশন থেকে শর্ট হয়েছে। এবং শর্টটা আমরা যেহেতু চার্জে লাগানোর পর হচ্ছে, এটা অবশ্যই চার্জিং সেকশন থেকে হতে পারে, অথবা চার্জিং সেকশনের যে ইএন সিগন্যাল লাইন, সেই লাইনগুলো যেহেতু সিপিইউ অথবা পাওয়ার আইসিতে যায়, সেক্ষেত্রে পাওয়ার আইসি সিপিইউ থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, বা পাওয়ার আইসি সিপিইউ সম্পৃক্ত যে সকল লাইনগুলো আছে ফোনের মধ্যে, সেই লাইনের মধ্যেও কিন্তু সমস্যাগুলো হতে পারে। তাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো, কিভাবে আপনি প্রত্যেকটা ধাপে ধাপে ফোনটি রিপেয়ার করবেন সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা ফোনটি ডিসেম্বলি করব, মানে ফোনটা সেফলিভাবে সব কিছু খুলে ফেলবো। তো খোলার আগে আমরা এখানে চেক করতেছি, এখানে একটু গরম হচ্ছে বোর্ডের মধ্যে, অতিরিক্ত পরিমাণ গরম হচ্ছে, যেটা স্বাভাবিক ফোনের মধ্যে গরম হয় না। তো যেহেতু বোর্ডটা চার্জিংয়ে লাগানোর পর গরম হচ্ছে অতিরিক্ত, এর মানে অবশ্যই ফোনের শর্টিং আছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করা যাক এবং প্রথমে আমরা ডিসেম্বলি করি। শর্টিং সাবজেক্টটা খুব বড় এবং বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমাদের বিভিন্ন ফান্ডা ইউজ করতে হয়। তো আমি এখন চার্জিং কানেকশন দিয়ে আমি ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের ফোনের কোন সেকশনটা গরম হচ্ছে বা কোন দিকে গরম হচ্ছে। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে খুব দ্রুতভাবে ফাইন্ড আউট করতে পারবো এবং কাস্টমারকে আমরা খুব দ্রুতভাবে কাজটা ডেলিভারি দিতে পারবো। এখানে আমি ফোনটা অন করেছি এবং অন করার পর আমরা চার্জিং আবারও কানেক্ট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন নীল বাতি জ্বলছে, মানে চার্জ হচ্ছে। তো এখন দেখি যে আসলে কোন সেকশনে গরম হয়। তো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে গরম হচ্ছে প্রচুর পরিমাণ, হাত রাখা যাচ্ছে না। তো যেহেতু এখানে গরম হচ্ছে, এখন আমরা পুরো বোর্ডটা খুলে ফেলবো এবং বোর্ডটা খোলার পর স্বাভাবিকভাবে আমরা যেই স্টেপগুলো পালন করা দরকার, যেই স্টেপগুলো আমাদের অবলম্বন করা দরকার, সেগুলো করব। তো আমরা এখানে ফোনের কিছু টিন কেটে নিয়েছি। তো আমি অনেক সময় আসলে টিনগুলো হিট দিয়ে উঠাই, আবার অনেক সময় কেটেও নেই, আসলে কাজের ব্যস্ততার উপর ডিপেন্ড করে সব কিছু। এখন আমরা প্রথমে, যেহেতু চার্জিং সেকশন থেকে সমস্যাটা দাঁড়িয়েছে, তাহলে এখান থেকে আমরা সব কিছু চেক করব, জাস্টিফাই করব যে চার্জিং সেকশনের এখানে কোনো ক্যাপাসিটার অথবা কোনো ডায়োড শর্ট আছে কিনা। তো এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট এখান থেকে মেপে নিব। তো এখানে স্বাভাবিকভাবে সব কিছু মাপার পর আমরা কোথাও কোনো ধরনের শর্টিং পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এখন ধোঁয়া থেরাপির মাধ্যমে পুরো বোর্ডের মধ্যে ধোঁয়া দিব এবং ফোনটা চালু অবস্থায় চার্জে লাগিয়ে দেখব যে আমাদের ফোনের কোন পার্টসটা গরম হয়, তাহলে আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। তো এই ফোনটার ক্যামেরাটা আগে থেকেই ঘোলা, যার কারণে এখানে আমরা আর কোনো সতর্কতা অবলম্বন করি নাই। ওকে, এবার আমরা ফোনটা অন করে নিচ্ছি। অন করার পর আমরা চার্জিং কানেকশন দিব। আগে একটু অন করে দেখি যে অন করার পর কোথাও কোনো ধরনের গরম হয় কিনা। তো ফোনটা দেখতে পাচ্ছেন চালু হয়েছে। তো এখানে চার্জিং কানেকশন না দেওয়ার আগেই এখানে পাওয়ার আইসিটা গরম হচ্ছে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি সম্ভবত পাওয়ার আইসি থেকে শর্টিং হতে পারে। এখন আমরা নিশ্চিত না আসলে যে পাওয়ার আইসি থেকেই শর্টিংটা হবে, কারণ ফোনের মধ্যে একটা নিয়ম চলে, শক্তের ভক্ত নরমের জম। একটা ক্যাপাসিটার শর্ট হলেও ফোনের মধ্যে দেখা গেল যেই পার্টসটাকে দুর্বল পায় সেই পার্টসটা আগে গরম হয়।
তো প্রথম স্টেপে আমরা পাওয়ার আইসিটা চেঞ্জ করেই দেখি। পাওয়ার আইসি চেঞ্জ করার পরও যদি সলিউশন না হয় সেক্ষেত্রে আমাদের আরও ডিপলিভাবে ফোনের প্রত্যেকটা কম্পোনেন্ট মাপতে হবে। যদি কোনো কম্পোনেন্টই শর্ট না পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই চার্জিং এসি রিমুভ করে দেখতে পারি অথবা সিপিইউটা রিমুভ করে দেখতে পারি। তবে আগে পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেখি, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো আমরা এখানে ওয়াশ করে দেখতে পারতেছি আমাদের পাওয়ার আইসির মডেল হচ্ছে MT6350V এবং নিচে আরও কিছু কোড আছে যেগুলো মেলানো দরকার নেই, জাস্ট এখানে উপরের মডেলটা মিলাইলেই হবে। তবে কোয়ালকমের আইসির ক্ষেত্রে কোয়ালকমের কিন্তু মডেলের পাশাপাশি নিচে একটা ভার্সন থাকে, সেই ভার্সনটাও মেলাতে হয়। আমি প্রথমে এইখানে এই আইসিটা খুলে ফেলবো। এখানে আইসি খোলার জন্য আমাদের একটা বাঁকা টুইজার হলে সবচাইতে বেস্ট হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যেখানে নস পয়েন্ট আছে আমি নস পয়েন্টের সাইডের দাগ দিয়ে রাখলাম যেন অন্য আইসি লাগানোর ক্ষেত্রে কোন দিকে আইসিটা ছিল সেটা দেখতে পারি। তো এখানে ভালো মানের পেস্ট ইউজ করবেন, যত ভালো মানের পেস্ট ইউজ করবেন তত স্মুথলিভাবেই কিন্তু আপনি কাজগুলো সহজভাবে করতে পারবেন। এখানে আমি টেপ মেরে নিলাম যেহেতু পেস্টিং আইসি হতে পারে ফোনটা। তো আমি এখানে এখন হিট করছি, আমার হটগানের হিট হচ্ছে 340 বা 350 রাখলেই যথেষ্ট এবং হাওয়া হচ্ছে মিডিয়াম থাকবে, মানে আপনার 1.5 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ হাওয়া যাচ্ছে এরকম হিট থাকলে হবে, মানে হাওয়া থাকলে হবে। ওকে, তো আমরা আইসিটা খুলে ফেলেছি। আইসি খোলার পর এখন আমরা এই জায়গাটা সমান করে নিব। তো সল্ডারিং উইক ব্যবহার করতে পারেন, আর যেহেতু পাতলা বোর্ড মানে খুবই নরম বোর্ড যার কারণে সল্ডারিং উইক ব্যবহার করলে এখানে লাইনগুলো ঘষা খেতে পারে এবং রং উঠতে পারে, তারপর দেখা গেল আবার ইউভি মাস্ক লাগাইতে হইতে পারে। তো যার কারণে আমি শুধুমাত্র তাতালদা ঘষে দিলেই কিন্তু ইনাফ। আমি সমানভাবে তাতালদা এখানে ঘষে দিব। এখানে তাতাল দিয়ে ঘষার ক্ষেত্রে বেশি জোর খাটানো যাবে না, আপনার শক্তি আছে থাক তাতে কি হয়েছে। আপনি যদি এখানে বেশি জোর খাটান সেক্ষেত্রে কিন্তু বোর্ডের উপর প্রেশার পড়বে। তো এই খুব আলতোভাবে কাজ করতে হবে, বেশি প্রেশারও দেওয়া যাবে না আবার বেশি তাতাল আকাশে উড়ানো যাবে না, একদম জাস্ট আমার বোর্ডের সাথে যেন টাচ লাগে এরকমভাবে টাচ করতে হবে এবং জায়গাটা একটু সমান করতে হবে। ওকে, তারপর এখানে ওয়াশ করতে হবে। তো হালকা পাতলা একটু 19-20 সমান থাকতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তবে আরও যদি ঘন আইসি থাকতো, মানে বলগুলোর সাইজ যদি আরও ছোট ছোট সাইজ থাকতো, ঘন বল থাকতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একুরেটভাবে সমান করতে হবে আর তখন আপনার ভালো মানের উইক ব্যবহার করতে হবে। তো আমি আরেকটা বোর্ড থেকে আমি এই আইসিটা খুলবো এবং যেহেতু পুরান বোর্ডের মধ্যে এইসব আইসি অভাব থাকে না, যার কারণে মার্কেট থেকে এইসব আইসিটা না কিনেই ভালো। কারণ মার্কেটে আইসি কিনতে গেলে 150-100 টাকা লাগবে, আর শুধু শুধু টাকা খরচ করবেন কেন? যদি আপনি একটা 50 টাকার বোর্ডের মধ্যে সিপিইউ, ইএমএমসি, আবার পাওয়ার আইসিও পান, আবার চার্জিং এসি যদিও পান, অনেক কিছু থাকবে একটা মাদারবোর্ডের মধ্যে। যার কারণে আমি সবসময় চেষ্টা করি যে পুরাতন বোর্ড থেকে আইসিগুলো কালেক্ট করা এবং সেগুলো কাস্টমারকে লাগিয়ে দেওয়া, তাহলে অরিজিনাল জিনিসও পাবে কাস্টমার এবং আমার মার্কেট থেকে আইসি কেনার ঝামেলাটাও হবে না। আবার দেখা গেল মার্কেটের আইসি অনেক সময় লাগানোর পর ঠিকভাবে ফোন কাজ করে না। তবে সব আইসি না, অনেক অনেক আইসি আছে যেগুলো লো লেভেলের আইসি যদি থাকে সেক্ষেত্রে প্রবলেম হয়। ওকে, আমি আইসিটা খুলে ফেললাম এবং এখানে কোনো ধরনের বল মিস হয় নাই, সম্পূর্ণ ক্লিয়ার আছে বলগুলো। তো এটা ওয়াশ করার পরে আপনার আইসির মডেলটা একটু দেখতে হবে। তো আমাদের পূর্বের যে আইসিটা ছিল এটা একটা দাগ দিয়ে রাখি যেন আবার মিলে না যায়। তো এখানে মডেলটা কিন্তু সেম আছে, MT6350V, এবং নিচের যে কোড আছে এগুলো না মিললেও সমস্যা নাই। তো এবার আমরা আইসিটা লাগাবো বোর্ডের মধ্যে, তার আগে একটু ওয়াশ করে নিলাম যেন কোনো ধরনের কণা বা ময়লা না থাকে। যদি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বল যদি আপনার মিস হয় সেক্ষেত্রে কিন্তু আবারও পুনরায় আইসিটা কাজ করতে হতে পারে। তো এখানে পেস্ট থাকা অবস্থায় আমি আইসিটা কোনো রকম আলতোভাবে বসিয়ে দিব এবং সমানভাবে বসিয়ে দিব বর্ডার অনুযায়ী। অনেক সময় আইসির এখানে বর্ডার থাকে না, সেক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে। আইসির বলগুলো যেন আশেপাশে সাইডে না দেখা যায় সেভাবে কাজ করতে হবে। এখানে আমি 320 হিট রেখেছি এবং হাওয়া রেখেছি একবারে 0, যেন হালকা একটু হিটে লাগে এবং আইসিটা লাগানোর ক্ষেত্রে একটু ঠেলা ধাক্কা দিতে হবে। তবে এমনভাবে ঠেলা ধাক্কা দিবেন না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। ওকে, তো আইসিটা লাগানোর পর এখন আমরা ফোনটা অন করে দেখি যে আমাদের ফোনের কী অবস্থা। তো এখন আমরা ফোনটা ফিটিংস করে ওপেন করব। ফোনটা অন অবস্থায় আমরা দেখব যে চার্জিং কানেকশন দিলে কোনো ধরনের ইফেক্ট হচ্ছে কিনা। এখন আমরা চার্জিং কানেকশন দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনটার মধ্যে কিন্তু ফোনটা অফ হয়ে গেছে এখনই।
তো এখন আর অন হচ্ছে না ফোনটা। তো আগের প্রবলেমটাই কিন্তু রয়ে গেছে, আমাদের প্রবলেম সমাধান হয়নি। এর মানে হচ্ছে পাওয়ার আইসি ওকে আছে, পাওয়ার আইসি থেকে আমাদের সমস্যা না, কিন্তু তারপরও পাওয়ার আইসি গরম হয়। এখন আমরা বোর্ডটা আবারও খুলে দেখব যে আমাদের প্রবলেমটা আসলে কোন জায়গায়। তো এখন আমাদের মাল্টিমিটারের বাজার মোডে রেখে এখানে প্রত্যেকটা ক্যাপাসিটার দুই পাশে মাপতে হবে। যখনই আমরা ক্যাপাসিটারের দুই প্রান্তে বিপ পাবো তাহলে বুঝতে হবে আমাদের শর্টিং আছে। তো এখানে আমরা ক্যাপাসিটার, যতগুলো ক্যাপাসিটার আছে সবগুলো ক্যাপাসিটার আমরা মেপে নিব। তো বন্ধুরা, এখানে আমরা দুইটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি। এই দুইটা ক্যাপাসিটার এখানে শর্ট, এখানেও বি পাশে, এখানেও বি পাশে। তো যেহেতু এখানে দুইটা ক্যাপাসিটার শর্ট আছে, দুই প্রান্তেই বিপ আসতেছে একই লাইনের মধ্যে, দুইটা ক্যাপাসিটারে আমরা উঠিয়ে ফেলবো। তো এবার আমরা ফোনটা টেস্ট করব ফিটিং করার পর যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো ভিডিওটা আমি কাট করে দিয়েছি এজন্যই, কারণ লং ভিডিও হলে আপনাদেরও দেখতে অসুবিধা হবে, যেন আপনারা খুব দ্রুতভাবে একটা জিনিস শিখতে পারেন। এই জন্য আমি ফোনগুলো ফিটিং করা বা ফোনগুলো ডিসেম্বলি করা সেগুলো আমি সবসময় কাট করে দিই। তো এখন আমরা একটু অপেক্ষা করি যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। তো এখানে চার্জ জমতেছে এবং ফোনটা চার্জ জমছে এবং এখানে নীলবাতি জ্বলতেছে, দেখতেছেন। তো আমরা ফোনটা একটু চালাচ্ছি এখানে, কিন্তু ফোনটা কিন্তু আগে 2-3 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যেত, বাট এখন বন্ধ হচ্ছে না। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। তো এখন আর আগের মতো বন্ধ হচ্ছে না। তো আসলে এইভাবে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হয়। আমি একদম বাস্তবমুখীভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয় সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এবং যারা গ্রামের মধ্যে এবং খুব অল্প স্বল্প দরিদ্র টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, তো তাদের জন্য দেখা গেল তারা যদি ভালো একটা কাজ শিখতে পারে এবং তারা যদি নতুন কিছু কাজ জানতে পারে, সেক্ষেত্রে তারা একটু এক্সট্রা ইনকাম করতে পারলে তাদের পরিবারটা নিয়ে ভালো থাকতে পারবে। তো সেই উদ্দেশ্যে আমি সবসময় আপনাদের সামনে ভিডিও আপলোড করার চেষ্টা করি, যেন সবাই ভালোভাবে শিখতে পারেন। এবং যারা নতুন এবং যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তারা ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে খুব যত্ন সহকারে কাজগুলো শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম।